প্রিয় দর্শক, ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড মধ্য আয়ের বাংলাদেশ বাজেট ভাবনা 2015 এ আপনাদের স্বাগতম। সাথে আমি জামাল উদ্দিন আহমেদ। আমাদের আজকের আলোচনার বিষয় বাজেটের দর্শন। আর আলোচনায় অংশ নিতে আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS এর মহাপরিচালক ডক্টর KS মুর্শিদ এবং অর্থনৈতিক গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট PRI এর নির্বাহী পরিচালক ডক্টর আহসান এস মনসুর। আমি ডক্টর মুর্শিদের কাছে প্রশ্ন, ঐতিহাসিকভাবে বাংলাদেশে বাজেটের দর্শনটি কি এবং মধ্য আয়ের দেশে যেতে হলে কি ধরনের দর্শন অনুসরণ করা উচিত? আপনাকে দিয়ে শুরু করতে চাই। আসলে দর্শন কথাটা কি আঙ্গিকে ব্যবহার করছেন এটা আই এম নট এন্টায়ারলি সার্টেন, তবে রাজনৈতিক অর্থনৈতিক অবশ্যই। তবে যেটা যতটুকু জানি ইতিহাস থেকে যেটা দেখি যে 1860 সালে প্রথম বাজেট প্রণয়ন হয় এই উপমহাদেশে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি করে থাকে সেটা। তো তারপর থেকে তো অনেক সময় পার হয়ে এলো, তো তখন থেকে যেটা বোঝা যাচ্ছে এটা ওয়ার্ক করতেছে না। তো হ্যাঁ, লেট মি কন্টিনিউ। তো অনেকগুলো বছর তো পার হয়ে এলো, এখন বাজেটের দর্শন ঐতিহাসিকভাবে যেটা এখনো মূলত সেটা হচ্ছে একটা হচ্ছে যে এক ফাইন্যান্সিয়াল সেক্টরে একটা ডিসিপ্লিন আনা। আগেকার দিনে যেমন ধরেন রাজা বাদশারা ইচ্ছে মতো ব্যয় করেন, এখনো অনেক দেশের অনেক নিউ এইজ রাজা বাদশারা ইচ্ছে মতো খরচ করেন, তার মানে নিজের টাকা আর পাবলিকের টাকার মধ্যে ব্যবধানটা কম বোঝেন। তো এই ধরনের জিনিসগুলোকে নিয়ন্ত্রিত করার জন্য, স্ট্রিমলাইন করার জন্য বাজেটের প্রণয়নটা শুরু হয় সেখান থেকে। তারপরে ধাপে ধাপে আমরা ট্যাক্সেশনের দিকে যাই, বিভিন্ন খাতে আমরা কর বসাই। তখন একটা উপলব্ধি হয় যে শুধু যে আমরা কি বলে একটা গভর্নেন্সটাকে যে এটা নিশ্চিত করব সেটা শুধু নয়, এটার আরো অনেক দিক আছে। উন্নয়ন প্রমোট করতে হলে বাজেটের একটা বড় অবদান এখানে থাকতে পারে। মনে রাখতে হবে, আমরা যখন দেশ হিসেবে যাত্রা শুরু করি তখন কিন্তু প্রাইভেট সেক্টর বলে খুব বেশি একটা বড় এন্টিটি ছিল না। তো কাজেই পাবলিক সেক্টর তথা সরকারকেই এই অর্থনীতির সিংহভাগ যে দায়িত্বটা সেটা পালন করতে হতো। তো সেখানে তাদের উপর যে রেসপন্সিবিলিটিটা সেটা অনেক বড় ছিল তখন। কাজেই উন্নয়ন করতে হলে তখন সরকার ছাড়া, পাবলিক সেক্টর ছাড়া বিকল্প ছিল না। যেমন যেটা আমরা দেখেছি যে সোভিয়েত ইউনিয়ন বা চীন বা সোশ্যালিস্ট দেশের যেরকম চিত্রটা ছিল সেরকম কিছুটা ছিল আমাদের দেশে। আমরাও তখন সমাজতন্ত্রে বিশ্বাস করতাম, একটা কমান্ড ইকোনমিতে বিশ্বাস করতাম, 71-এর পরের কথা বলছি। তো সেখান থেকে আস্তে আস্তে ধীরে ধীরে আমরা সরে এসেছি। এখন কমান্ড ইকোনমিতে বিশ্বাস করি না। অনেকদিন আমরা মিশ্র ইকোনমির কথা বলেছি, সেটাও বোধহয় এখন খুব একটা বিশ্বাস করি না। এখন আমার মনে হয় যে ডমিনেন্ট ধারাটা হচ্ছে যে প্রাইভেট সেক্টর লেড গ্রোথ, এবং সেখানে পাবলিক সেক্টর বা সরকারি একটা ভূমিকা থাকবে, সেটা সহায়কমূলক। এখান থেকে আমরা সম্পূর্ণ যে সরে এসেছি তা না, এটা হচ্ছে মূল আমার মনে হয় আদর্শ। হাসান মনসুর স্যার, আমি মুর্শিদের আলোচনার প্রেক্ষাপটেই বলবো, স্বাধীনতার পর থেকে আমাদের যে মানে পলিটিক্যাল অ্যান্ড ইকোনমি যে একটা সংমিশ্রণ যেটা আমাদের সংবিধানে আমরা দেখতে পাই, সেটা বলা হয় যে বাংলাদেশ হচ্ছে একটা সমাজতান্ত্রিক দেশ। সমাজতান্ত্রিক দেশ হিসাবে এখানে কিন্তু একটা রাজনীতিতে একটা অর্থনৈতিক রোল, রাজনীতির মাধ্যমে একটা অর্থনৈতিক রোল কিন্তু সৃষ্টি করা হয়েছিল তখন, এবং সেটা কিন্তু এখনো রয়ে গেছে। তো আমাদের কনস্টিটিউশন বলছে সমাজতান্ত্রিক দেশ, কিন্তু বাস্তবে যেটা হয়েছে, আমরা প্রথম দিকে সমাজতান্ত্রিক দেশের মতোই আমাদের বাজেট প্রক্রিয়া, আমাদের ইকোনমিক পলিসি সেগুলো পরিচালিত হচ্ছিল মোটামুটি ভাবে বলা যায়। কিন্তু যেটা মুর্শিদ বলল ঠিকই, যে আস্তে আস্তে আমরা সরে এসেছি। কিন্তু এই যে সরে এসেছি, এটা কিন্তু আমাদের কোনো রাজনৈতিক দলই খুব সুস্পষ্টভাবে আমাদেরকে কেউ বলে নাই, এবং তারা এটা নিয়ে ওইভাবে সুচিন্তিত অভিমত এক্সপ্রেস করে না জনগণের সামনে, যে তাদের আসলে রাজনৈতিক মতাদর্শটা কি এবং কিভাবে ওই মতাদর্শের সাথে বাজেটকে কিভাবে অ্যালাইন করা হবে সে বিষয়েও কোনো ধরনের আমরা খুব একটা সুস্পষ্ট ধারণা আমরা পাইনি। এই ফিলোসফির সাথে ধরেন আপনার কনস্টিটিউশন, যেটা বাংলাদেশে এটা বিদ্যমান কনস্টিটিউশন,
অনেক পার্থক্য হয়ে গেছে। এবং আমরা মোটামুটি ভাবে বলতে পারি, আমরা মুখে বলি সমাজতান্ত্রিক রাষ্ট্র, কিন্তু প্রকৃতপক্ষে আমরা একটা বাজার ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু করেছি। এবং সেটাই আমি বলবো যে মোটা দাগে দুই পক্ষই, মেজর পলিটিক্যাল পার্টির সবাই কিন্তু, এক্সেপ্ট ফর ফিউ যারা লেফটিস্ট ধারণা এখনো বিশ্বাস করে, তারা অল্প কিছু ছাড়া সেটাই এখন মেইন স্ট্রিম পলিটিক্সের একটা অঙ্গ হয়ে গেছে। এবং যে কারণে আমরা কিন্তু যখন অ্যানালাইসিস করতে যাই, পলিসিগতভাবে বিএনপি আওয়ামী লীগ বিএনপির মধ্যে কোনো পার্থক্য কিন্তু খুব একটা থাকে না। যে পার্থক্যটুকু থাকে সেটা হচ্ছে লেভেলিং এর পার্থক্য। আমরা নামটা পাল্টিয়ে বলি এটা অমুকের কার্যক্রম, মানে বাইরে কিন্তু দুইটা পলিটিক্যাল পার্টির ভিতরে আপনার মেজর যদি দুইটা ধরি, তিনটার ভিতরে আপনার ইকোনমিক ফিলোসফিতে এখন আইডেন্টিক্যাল, অলমোস্ট আইডেন্টিক্যাল। হ্যাঁ, কিছুটা সবার ক্ষেত্রেই কিন্তু আমি দেখব দারিদ্র্য বিমোচন সব সরকারি কমন অবজেক্টিভ, শিক্ষা সব সরকারি বলছে, পারছে কতখানি সেটা ভিন্ন বিষয়, কিন্তু চেষ্টা করেছে যেটুকু পারে সাধ্যের মধ্যে। ব্যর্থ হয়েছে, সফলও হয়েছে, সেটা আছে। কিন্তু মোটামুটি ভাবে নীতিগত পার্থক্য বড় রকমের খুব একটা দেখি না, এক্সেপ্ট আমি বলতে পারি যেমন প্রাইভেটাইজেশন। এখানে যে আমি বলবো কিছুটা হয়তো বিবেচনা প্রসূতভাবে চিন্তা না করেই আওয়ামী লীগ হয়তো বলে ফেলেছে যে আমরা প্রাইভেটাইজেশন করব না। এটা কেন করবো না আমরা জানি না, এটা থেকে না করার ফলে আমাদের কি ক্ষতি হচ্ছে সেটাও কেউ বলা হয়নি, কিন্তু একটা স্টেটমেন্ট দিয়ে দেওয়া হলো। এটার মাধ্যমে আমি একটু পার্থক্য দেখতে পাই বিএনপি আওয়ামী লীগের মধ্যে। বিএনপি যেমন বেশ প্রাইভেটাইজেশন করেছিল, আওয়ামী লীগও করেছিল, কিন্তু এখন এটা থমকে আছে। আপনার কোনো পার্থক্য আমি দেখি। অনেকে বলেন যে বিএনপি অলদো বিলিভার অফ মার্কেট ইকোনমি, কিন্তু দেখা গেছে যে আওয়ামী লীগের 96 থেকে 2001 পর্যন্ত এই টাইমে আওয়ামী লীগ ওয়েন্ট মোর অ্যাগ্রেসিভলি ইন প্রাইভেটাইজেশন দেন কম্পেয়ার টু বিএনপি 91 to 96। ট্রু। কিন্তু এই সেগমেন্টে আওয়ামী লীগ কিন্তু প্রাইভেটাইজেশন করে না এই গত 7 বছরে, এই 6 উপরে যেটা সময়টা, এটা একটাও করে নাই। এবং এখানে প্রাইভেটাইজেশন কেন রাখা হয়েছে বোর্ড সেটাও জানি না, কারণ ওটাকে না রাখার কোনো যৌক্তিকতা নেই। মোস্ট ইনঅ্যাক্টিভ এখন মার্চ করে দেওয়া হয়েছে বিওআই এর সাথে, বাট স্টিল দেয়ার ইন দ্য নেম, ইন দ্য সাইন। কিন্তু এই একটা জায়গাতে একটু তফাৎ আমি দেখতে পাচ্ছি কার্যক্রমে, এটাও কিন্তু আনএক্সপ্লেইনড। কেন প্রাইভেটাইজেশন হচ্ছে না সেটাও বলা হচ্ছে না। আসলে দার্শনিক কোন মত পার্থক্যের কারণে কিনা কিছুটা থাকতেও পারে। আমার মনে হয় আওয়ামী লীগ হয়তো কিছুটা ওই যে ওটা থেকে গেছে যে আমরা একটা সমাজতান্ত্রিক দেশ, এটা ইন দ্য মানে রিমোট ব্যাকগ্রাউন্ডে কিছুটা মাঝে মাঝে বোধহয় একটু সিগন্যালস দেয়, সেই কারণে এটা তো বেসিক্যালি উই হ্যাভ অল ফরগটন অ্যাবাউট ইট। তো আমার মনে হয় বিএনপি যেটা একেবারে এটা মনে করে না, আওয়ামী লীগের মাঝে মাঝে বোধহয় কনসিয়েন্স একটু প্রিক করে, যার জন্য হঠাৎ বলে বসে যে না এটা করতে পাবলিক সেক্টর থাকবে, আদমজিকে কেন করা হলো, ইত্যাদি ইত্যাদি কিছু সিগন্যালস আমরা পাই, কিন্তু মিক্সড মেসেজেস আসে আমার ধারণা। না, কিন্তু এখনো আপনার আদমজি জুট মিল আপনার ধরেন বন্ধ হয়ে গেছে অনেক বছর আগে, স্টিল দেয়ার ইজ এখানে একটা সংগ্রাম পরিষদ আছে, তারা বলতেছে যে এখন তারা ফেরত চায়। এটার ব্যাপারে আপনারা নিজেরা যদি আদমজি জুট মিল এলাকায় যান, যে দেখেন ইপিজেড হওয়ার পরে ওখানে কি বিরাট রকমের কর্মযজ্ঞ হয়েছে, ওখান থেকে কি পরিমাণে এক্সপোর্ট যাচ্ছে সেইটার সাথে, এবং সরকারি ভর্তুকির পরিমাণ কি, সরকার ওখান থেকে রাজস্ব পাচ্ছে, ভর্তুকি দিতে হয় না। এই যে বিরাট একটা পরিবর্তন, ওখানে যে সহস্র কেন আমি বলবো যে হয়তো লাখের উপর লোকের এখন কর্মসংস্থান হচ্ছে বা হবে, এই যে সম্ভাবনা, এগুলো কিন্তু থাকতো না যদি আমরা আদমজি নিয়ে ওই পূরণটাকে জড়িয়ে বসে থাকতাম এতদিন পর্যন্ত সমাজতন্ত্রের নাম করে, তাহলে কিন্তু এটা অর্জন হতো না। আমি মনে করি যে আমরা সঠিক পথেই গিয়েছি, আদমজিকে নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই। কিছু স্বার্থান্বেষী মহল এই ধরনের ভাবনাকে জীবিত রাখে, যাতে তাদের খুব বৃহত্তর স্বার্থ কিছুটা হলেও অর্জন হতে পারে, এই আশায়। এই পর্যায়ে আমরা একটা বিরতি নিচ্ছি, এরপরে আবার আমরা আলোচনায় ফিরে আসবো।